হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস ডু গল্প। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি প্রেমেন্দ্র মিত্রের লেখা গোপন বাহিনী। প্রেমেন্দ্র মিত্রের কোনো লেখা পাঠ করার জন্য আমাকে আমার বন্ধু দোলন চাপা রিকোয়েস্ট করেছিল। দোলন, দিস ইজ ফর ইউ অ্যান্ড দিস ইজ ফর ইউ অল। অসাধারণ একটা গল্প, খুব ইন্টারেস্টিং, পুরোটা শোনো, স্কিপ করো না। যেভাবে গল্পটা লেখা হয়েছে এটা সত্যিকারের ঘটনা হলেও হতে পারে, আমি সত্যাসত্য জানি না, তোমরা জানলে আমাকে জানিও প্লিজ। তো চলো, লেটস স্টার্ট, লেটস ডু গল্প উইথ প্রেমেন্দ্র মিত্রস গোপন বাহিনী। পৃথিবীতে অনেক রকম যুদ্ধ হয়েছে। ছলে বলে কৌশলে নানাভাবে এক দেশ আরেক দেশকে জয় করেছে। কিন্তু সামান্য একটা রাজ্য ইকুয়েডর তার প্রবল পরাক্রান্ত, উদ্ধত, অত্যাচারী প্রতিবেশী পেরুকে যেভাবে জব্দ করেছিল তার তুলনা আর কোথাও মেলে না। আজ সেই যুদ্ধের গল্পই বলবো। দক্ষিণ আমেরিকার সমস্ত রাজ্যগুলির ভেতরে সবচেয়ে গরিব বুঝি ইকুয়েডর। সামান্য কয়েকটা খনি, পাহাড়ের ধারে কিছু জঙ্গল ও পশ্চিমের সমুদ্রকূলে সামান্য গুয়ানো মানে পাখির তৈরি জমির সার ছাড়া তার আর কোনো আয়ের উপায় নেই। দক্ষিণ দিকে তার প্রতিবেশী রাজ্য হলো পেরু। পেরুর অবস্থা ইকুয়েডরের চেয়ে অনেক ভালো। চাষবাস সেখানে তেমন প্রচুর হয় না বটে, কিন্তু চাষের দামি সার হিসেবে গুয়ানো বিক্রি করে তাদের প্রচুর আয়। তাছাড়া আয়তনে ইকুয়েডরের চেয়ে বড় বলে তার খনিজ সম্পদও অনেক বেশি। দক্ষিণ আমেরিকার রাজ্যগুলি অনেকটা ঝগড়াটে অসভ্য মানুষের মতো। রাজ্যগুলি সর্বদা ওর পেছনে লেগে আছে। কেমন করে পরস্পরকে জব্দ করবে সেই ফোন দিয়েই তারা আঁটছে সর্বদা। একজনের যদি একটু অবস্থা ফিরেছে তাহলে তো আর কথাই নেই, আশেপাশের প্রতিবেশীরা তার দৌড়াতে ব্যতিব্যস্ত হয়ে উঠবে। পৃথিবীতে চাষের সারের জন্য ফসফেট অত্যন্ত দরকারি। এই ফসফেট সম্পদ পেরুর মতো পৃথিবীর আর কোনো রাজ্যের নেই। তার পশ্চিম সমুদ্র উপকূলে অসংখ্য গুয়ানো পাখি অফুরন্তভাবে এই ফসফেট সার তৈরি করে চলেছে। সেই ফসফেট পৃথিবীর বাজারে চড়া দামে বিক্রি করে পেরু কয়েক বছর হলো বেশ ফেঁপে উঠেছিল। তারপর আর কি, পেরু রাজ্যের দেমাকে মাটিতে পা পড়ে না বললেই হয়। তার দাপটে প্রতিবেশী ছোট ইকুয়েডরের প্রাণান্ত হবার উপক্রম। একে ইকুয়েডর গরিব, না আছে তার অর্থবল, না আছে লোকবল। তার উপর গত 2 বছর কটোপ্যাক্সি ও সিম্বোরাজু নামে দুটি আগ্নেয়গিরির উৎপাতে সে বেশ কাবু হয়ে আছে। এমন সময় নতুন পয়সার গরমে পেরু তার উপর জুলুম শুরু করল। পেরু ও ইকুয়েডরের মাঝখানে সীমান্ত রেখা স্বাভাবিক নয়, অর্থাৎ কোনো নদী বা পর্বতশ্রেণী ধরে এই দুটি রাজ্যের সীমা নির্দিষ্ট হয়নি। কাল্পনিক একটা রেখা দুটি রাজ্যকে ভাগ করেছে। হঠাৎ একদিন দেখা গেল পেরু রাজ্যের কল্পনা অত্যন্ত বেড়ে যাচ্ছে। ইকুয়েডরের সীমা পেরিয়ে তাদের একদল সৈন্য হঠাৎ একদিন ছাউনি পেতে বসল। ইকুয়েডর মৃদু একটু আপত্তি জানালো, কিন্তু কে কথা শোনে? পেরুর সৈন্যরা উত্তরে বরং আর একটু এগিয়ে গিয়ে ছাউনি গাড়লে। ইকুয়েডর এবার পেরুর কাছে কৈফিয়ত চেয়ে পাঠালো, একটু কড়াভাবেই। কিন্তু এতে হলো হিতে বিপরীত। পেরু রেগে আগুন হয়ে উঠল। এত বড় আস্পর্ধা, ইকুয়েডরের মতো একটা ছোট্ট রাজ্য সে কিনা কৈফিয়ত চেয়ে পাঠায়। পেরুর সৈন্য যেখানে ছাউনি গেড়েছে সেটাই যে পেরুর সীমান্ত রেখা নয় তা কে বললে? পেরু ইকুয়েডরের প্রতিনিধিদের রীতিমতো ধমকে বিদায় জানালো। অবস্থা খারাপ হলে প্রবলের হাতে মানুষকে অনেক সহ্য করতে হয়। ইকুয়েডর এই অপমানের বিরুদ্ধেও বিশেষ কিছু করত না। কিন্তু হঠাৎ আরেক গোলমাল বেঁধে গেল। বাঁশের চেয়ে কঞ্চি দড়ো, কথাটা একেবারে মিথ্যে নয়। পেরুর সৈন্যদলের প্রত্যেকটি লোক
একটি নবাব। তাছাড়া ধরে আনতে বললে বেঁধে আনতে তারা কখনো ভোলে না। ইকুয়েডরের রাজ্যে গিয়ে ছাউনি গেড়ে তারা তাদের নবাবী মেজাজে ভালো করে পরিচয় দিতে আরম্ভ করল। যেখানে সৈন্যরা আড্ডা গেড়েছে সেখানে ইকুয়েডরের চাষি ও পশুপালকদের বাস। সেই পশুপালকেরা সৈন্যদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠল। সৈন্যরা খেয়াল মতো চাষিদের বাড়ি গিয়ে হানা দেয়, জোর জবরদস্তি করে তাদের কাছ থেকে খাবার আদায় করে, ইচ্ছে মতো তাদের পালিত পশু ধরে নিয়ে এসে ভোজের আয়োজন করে। মানুষের দেহে আর কত সয়। ছাউনির কাছাকাছি চাষি ও পশুপালকেরা অনেক সহ্য করে একদিন মরিয়া হয়ে ক্ষেপে উঠল। তার আগের দিন এক চাষি সৈন্যদলের আবদার মেটাতে একটু আপত্তি করেছিল বলে তারা মজা করে তার গোলাবাড়ি পুড়িয়ে দিয়েছে। সৈন্যদলের এই মজা করাটা চাষি ও পশুপালকেরা কিন্তু অন্য দৃষ্টিতে দেখছিল। অত্যাচার তাদের সহ্য শক্তি তখন ছাড়িয়ে গেছে। ভেতরে ভেতরে তারা প্রতিশোধের জন্য তখন প্রস্তুত হচ্ছে। সেদিন সৈন্যদের একটা দল বেড়াতে বেড়াতে সেখানকার অপেক্ষাকৃত সম্পন্ন পশুপালকের বাড়ি গিয়ে উঠেছে। উঠেই তাদের হরেক রকম বায়না। ভালো মাংস রেঁধে নিয়ে এসো, ভাড়ারে খাবার দাবার কি আছে আগে বার করো, সবচেয়ে ভালো ঘরটায় আজ আমরা থাকবো, যাও তার ব্যবস্থা করো, ইত্যাদি ইত্যাদি। পশুপালকের লোকজন চাকর বাকর অনেক। সাধারণ মারামারি হলে তারা ও কটা সৈনিককে মাটিতে ধুলো করে গুঁড়িয়ে দিতে পারে। কিন্তু সৈন্যদের পেছনে আছে সমস্ত বাহিনী, তাদের অস্ত্রশস্ত্র সব আছে। সেই ভয়েই বোধহয় সেনার গোভানি ও তার লোকজন মনের রাগ মনেই রেখে নীরবে সৈনিকদের সমস্ত অন্যায় আবদার সহ্য করছিলেন। কিন্তু সৈনিকেরা ক্রমশই মাত্রা ছাড়িয়ে যাচ্ছিল। সৈনিকেরা খেতে বসেছে। সেনার গোভানিকে বাধ্য হয়ে তাদের খাওয়া দাওয়া তদারক করতে হচ্ছে। এমন সময় নিজের প্লেট থেকে প্রকাণ্ড একটা মাংসের চাই তুলে এক সৈনিক ডাকল, গোভানি। সেনার গোভানি শান্তভাবে বললেন, কি? সৈনিক উদ্ধতভাবে বলল, এই রকম বিশ্রী রান্না মাংস কি করে তুমি আমাদের খেতে দিয়েছ? সেনার গোভানি এই ঔদ্ধত্যে বিচলিত না হয়ে সংযতভাবে বললেন, কি করব, আমাদের এখানে ওর চেয়ে ভালো রান্না হয় না। হয় না বটে, তবে মাংস তুমিই খাও। বলে সৈনিক সেই মাংস সেনার গোভানির মুখের উপর ছুঁড়ে মারল। মাংসের ডেলা সেনার গোভানির মুখে গিয়ে সজোরে লাগল। মুখ থেকে তার জামায় পর্যন্ত মাংসের কাই মাখামাখি হয়ে গেল। সৈনিকেরা সেই দৃশ্য দেখে উচ্চস্বরে সবাই হেসে উঠল। অপমানে ক্ষোভে সেনার গোভানি তখন কাঁপছেন। এ অপমান অসহ্য। সেনার গোভানির একজন লোক আর স্থির থাকতে পারল না। যে সৈনিক মাংসের ডেলা ছুঁড়েছিল একজন এসে এক প্রচণ্ড ঘুষিতে তাকে চেয়ার থেকে উল্টে মাটিতে চিৎপাত করে দিল। তারপরেই শুরু হলো মারামারি। চাষিরা তখন রীতিমতো ক্ষেপে গেছে। পরিণামের ভয় আর নেই তাদের। সৈনিক দল তাদের কাছেও মার খেয়ে একরকম ছাতু হয়ে গেল বললেই চলে। বেদম প্রহারের ফলে তাদের একজন মারাও গেল পরদিন। পেরু বুঝি এমনই একটি ছিদ্র খুঁজছিল। সমস্ত রাজ্যে রটে গেল যে ইকুয়েডরের লোকেরা পেরুর নিরীহ সৈনিকদের অসহায় অবস্থায় পেয়ে মেরে ফেলেছে। এর প্রতিকার চাই। ইকুয়েডরের শাসনকর্তারা হঠাৎ পেরুর এক কড়া চিঠি পেয়ে অবাক হয়ে গেলেন। পেরু রাজ্যের নিরীহ প্রজাদের মেরে ফেলার দরুন ইকুয়েডরের কাছে পেরু শুধু কৈফিয়ত চেয়ে পাঠায়নি, ক্ষতিপূরণ স্বরূপ আরও কিছু চেয়ে পাঠিয়েছে। খেসারত স্বরূপ ইকুয়েডরকে তার গুয়াকুইল বন্দরটি পেরুকে দিয়ে দিতে হবে। এমন অদ্ভুত কথা কেউ কখনো শোনেনি। পেরুর দম্ভ অত্যন্ত বেড়েছে।
কিন্তু সামান্য একটা মারামারির ফলে যা হয়েছে তার ক্ষতিপূরণ স্বরূপ পেরু যে এই বন্দরটাই চেয়ে বসতে পারে এতটা কেউ কল্পনাও করতে পারেনি। পেরু নিজের কোনো ভালো বন্দর নেই। গুয়াকুইল বন্দরের জন্য সে যে বহুদিন ধরে ইকুয়েডরকে ঈর্ষা করে এটাও ঠিক, কিন্তু তা বলে এই অর্থহীন ছুতোয় সে যে সেটা দাবি করতে পারে কথা ভাবা যায় না। পেরুর আবদার যতই অসম্ভব হোক তাকে একটা উত্তর তো দিতে হবে। ইকুয়েডর জানালো যে সীমান্তের কাছে সৈন্যদের সঙ্গে ইকুয়েডরের পশুপালকদের যে মারামারি হয়েছে তার জন্য সত্যি কথা বলতে গেলে পেরুই দায়ী। তারাই সীমান্ত রেখা অন্যায়ভাবে অতিক্রম করেছে। যাই হোক, মারামারির কারণ ও বিবরণ জানবার জন্য রাজধানী থেকে রাজপ্রতিনিধি কয়েকজন যাচ্ছেন। তাদের অনুসন্ধানের ফলাফল জানা গেলে যা উচিত ইকুয়েডর তাই করবে। ইকুয়েডরের কথা যে যুক্তিযুক্ত তা সবাই স্বীকার করবে। কিন্তু পেরু এ উত্তরে সন্তুষ্ট হওয়া তো দূরে থাক, ভীষণ রেগে গিয়ে একেবারে চরম পত্র দিয়ে বসল। 3 দিনের মধ্যে ইকুয়েডরের লোক যেন গুয়াকুইল বন্দর ছেড়ে চলে যায়, না গেলে তাদের বিপদ আছে। এ তো একেবারে রীতিমতো যুদ্ধ ঘোষণা। বোঝা গেল পেরু বহু দিন ধরে যে কোনো ফিকিরে এমনই যুদ্ধ বাঁধাবার জন্য প্রস্তুত হয়ে আছে। তাদের সাজ সরঞ্জামও বোধহয় সম্পূর্ণ হয়েছে, কিন্তু ইকুয়েডর যে মোটেই তৈরি নেই। ইকুয়েডরের শাসনকর্তারা রীতিমতো ভড়কে গেলেন। পেরুর উৎপীড়ন ও অন্যায় আবদারের কথা জানিয়ে শাসনকর্তারা কলম্বিয়ার কাছে সাহায্য চাইলেন। দূরে হলেও ব্রাজিল সরকারের কাছেও লোক পাঠানো হলো, কিন্তু ফল কিছুই হলো না। চড়ে চড়ে সবাই মাস্তুতো ভাই। পরের বিপদে সাহায্য করা দক্ষিণ আমেরিকার রাজ্যগুলির স্বভাব নয়। ফাঁপড়ে পড়ে একরকম নতুজানু হয়েই ইকুয়েডরের কর্তারা পেরুকে ন্যায়ের দোহাই দিয়ে তার অন্যায় দাবির কথাটা ভেবে দেখতে বললেন। কিন্তু চোরা না শোনে ধর্মের কাহিনী। পেরু জানালো গুয়াকুইল বন্দর তার চাই চাই। নিরুপায় হয়ে শাসনকর্তারা যুদ্ধের জন্য এবার প্রস্তুত হবার চেষ্টা করলেন। বন্দরটা তো আর অমনি দিয়ে দেওয়া যায় না। গুয়াকুইল বন্দর চলে গেলে ইকুয়েডরেরা রইলটা কি? কিন্তু মুখের কথা বার করলেই তো আর যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া যায় না। পেরু বড়লোক হওয়ার পর যুদ্ধের বিস্তর সরঞ্জাম সংগ্রহ করে ফেলেছে। তার এরোপ্লেন আছে, তার নতুন ধরনের কামান আছে, তার গোলাগুলি অঢেল, লোকজনও তার ঢের বেশি। ইকুয়েডরে শুধু যে লোকজন নেই তা নয়, এরোপ্লেন বা নতুন ধরনের কামান বন্দুকও তার কম। তবু তাকে সাজতে হলো। পেরু যে 3 দিন ইকুয়েডরকে সময় দিয়েছিল, সেই 3 দিন শেষ হওয়া মাত্র তাদের বাহিনী ওপর ও নিচ থেকে গুয়াকুইল আক্রমণ করল। বন্দরের লোকেরা নিচেকার সেনাবাহিনীকে যদি বা ঠেকালো, ওপরের এরোপ্লেনের বিরুদ্ধে কিছুই করতে পারল না। ওপর থেকে বোমা ফেলে পেরুর লোকেরা বন্দরের অধিবাসীদের একেবারে ব্যতিব্যস্ত করে তুলল। 1 দিন 2 দিন কোনো রকমে কাটল, কিন্তু 3য় দিনে বন্দর ধরে রাখাই দায় হয়ে উঠল। পেরু সেই সঙ্গে জানালো যে ইকুয়েডর যদি এখন সহজে গুয়াকুইল বন্দর ছেড়ে না দেয়, তাহলে শুধু তো গুয়াকুইল বন্দর নিয়ে পেরু রাজ্য সন্তুষ্ট থাকবে না, যুদ্ধে তাদের যে অর্থ ব্যয় হয়েছে তার ক্ষতিপূরণ স্বরূপ সমুদ্রের তীরের যে গুয়ানো সাগরের দ্বীপগুলি ইকুয়েডরে আছে তাও কেড়ে নেবে। ভীত হয়ে ইকুয়েডরের শাসনকর্তারা এক সভা আহ্বান করলেন। গুয়াকুইল বন্দর তো রাখা যাবে না, তার ওপর গুয়ানো সাগরের দ্বীপই যদি দিয়ে দিতে হয় তাহলে তো সর্বনাশ। অনেক মন্ত্রী তাই ভেতর ভেতরে গুয়াকুইল বন্দর পেরুকে ছেড়ে দেওয়ার পক্ষপাতী। সভায় তারা সেই প্রস্তাবই করবার মতলব করছেন। বিকেলে সভা বসবে।
রাষ্ট্রপতি দুই ধারে রক্ষী প্রহরী নিয়ে সভায় চলেছেন গাড়ি করে। হঠাৎ গাড়ির সামনে একটা গোলমাল হলো। কে একটা পাগলা গোছের লোক দাঁড়িয়ে তার পথ রুখছে। সে নাকি রাষ্ট্রপতির সাথে কথা বলতে চায়। প্রহরীরা তাকে ঘাড় ধাক্কা মেরে তাড়িয়ে দিল। কিন্তু লোকটা নাছোড়বান্দা। পাগলের মতো ছুটে এসে গাড়ির দরজা সে ধরে ফেলল। দোহাই আপনার রাষ্ট্রপতি, আমাকে দুটো কথা বলার অনুমতি দিন। রাষ্ট্রপতি অবাক হয়ে দেখলেন পাগলা গোছের লোকটার বয়স অত্যন্ত অল্প। তার ব্যগ্রতা দেখে তার কেমন একটু কৌতূহল হলো। প্রহরীরা আবার এসে যুবকটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল। তাদের বাধা দিয়ে রাষ্ট্রপতি যুবককে তার গাড়ির ভেতরে এসে বসতে বললেন। তারপর আবার গাড়ি চালাতে হুকুম দিয়ে তিনি যুবকটির দিকে চাইলেন। মাথায় উস্কো খুস্কো চুলের ভেতর হাত বুলিয়ে যুবকটি এক নিঃশ্বাসে বলে গেল, আমার নাম আলেপ্পো গোভানি। ইকুয়েডরের সীমান্তে যে সেনার গোভানির লোকের সঙ্গে সৈনিকের মারামারি হয়, আমি তাঁরই ছেলে। যখন মারামারি হয় তখন আমি বাড়িতে ছিলাম না। পাহাড় জঙ্গলে ঘুরে বেড়ানোটাই আমার একটা নেশা। কটোপ্যাক্সির ধারে আন্দিজ পাহাড়ের জঙ্গলে তখন আমি ঘুরে বেড়াচ্ছি। রাষ্ট্রপতির এবার সত্যি সন্দেহ হলো যুবকটি বুঝি পাগল। তিনি জিজ্ঞাসা করলেন, কিন্তু আমায় এসব শোনাচ্ছ কেন? বলছি রাষ্ট্রপতি, বেড়ানো শেষ করে আমি কদিন আগেই বাড়ি ফিরেছিলাম। ফিরে কি দেখলাম জানেন? আমাদের কাছে মার খেয়ে সেই আক্রোশে পেরুর সৈন্যরা আমাদের সমস্ত বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। আমার বাবা নিহত। আমার ভাই বোনেরা কোথায় যে গেছে কোনো পাত্তা নেই। রাষ্ট্রপতি বলতে যাচ্ছিলেন, আমি তার কি প্রতিকার? তার মুখের কথা কেড়ে নিয়ে গোভানি বলল, প্রতিকার আপনাকে করতে হবে না, আমি তার উপায় জানি। সেই কথাই আপনাকে বলতে এসেছি। রাষ্ট্রপতি পাগলের কথায় একটু হেসে বললেন, তুমি কি প্রতিকার করবে? কাল তো যুদ্ধ বন্ধ হয়ে যাবে। যুদ্ধ বন্ধ হয়ে যাবে? গোভানির চোখ মুখ দিয়ে যেন আগুন বেরোচ্ছিল। এই অপমান লাঞ্ছনা মাথায় পেতে নিয়ে কাপুরুষের মতো আপনারা যুদ্ধ বন্ধ করবেন? গুয়াকুইল বন্দর রক্ষা করবেন না? কি করে আর করব? বলে রাষ্ট্রপতি হতাশভাবে সামনের দিকে চেয়ে রইলেন। তারপর যেন নিজের মনে বললেন, আমাদের অস্ত্র নেই, সৈন্য নেই, যুদ্ধ আমরা কি নিয়ে করব? গোভানি উত্তেজিত স্বরে বলল, যুদ্ধ করব সৈন্য নিয়ে। আমাদের কোটি কোটি অক্ষৌহিনী সৈন্য আছে। সমস্ত পেরু আমরা শ্মশান করে দিতে পারি। দুঃখের ভেতরেও পাগলের কথায় একটু হেসে রাষ্ট্রপতি বললেন, তাই নাকি? আপনি আমার কথা বিশ্বাস করছেন না? তা না করাটাই স্বাভাবিক। কিন্তু আগে আমার কথাটা শুনুন। গোভানি রাষ্ট্রপতির আরও কাছে মুখ এনে মৃদু স্বরে অনেকক্ষণ ধরে কি বলল। শুনতে শুনতে দেখা গেল রাষ্ট্রপতির মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। সমস্ত কথা শুনে সোজা হয়ে বসে গোভানির পিঠ চাপড়ে তিনি বললেন, এ যদি সম্ভব হয় তাহলে সমস্ত ইকুয়েডর তোমার কাছে ঋণী হয়ে থাকবে চিরকাল। এ সম্ভব যে হবেই। বলে এতক্ষণে গোভানি একটু হাসলে। রাষ্ট্রপতি তবু ভুরু কুঁচকে বললেন, কিন্তু মন্ত্রিসভা যদি আমার কথায় কান না দেয়? তারা তো ভয়ে অস্থির হয়ে আছে। যে কোনো শর্তে সন্ধি করতে পারলে বেঁচে যায়। গোভানি বললে, আপনি ভুলে যাচ্ছেন যে রাষ্ট্রপতি যুদ্ধের সময় বিশেষ ক্ষমতার দ্বারা মন্ত্রিসভা ভেঙে দিয়ে সমস্ত দায়িত্ব আপনি নিজের স্কন্ধে নিতে পারেন। সেদিন সভায় যা হলো তার বলে কাজ নেই। অধিকাংশ মন্ত্রী ও রাজকর্মচারীরা পেরুর সঙ্গে সন্ধি করার পক্ষপাতী। গুয়াকুইল বন্দর দিলে যদি তারা সন্তুষ্ট হয় তাহলে তাই দেওয়া হোক, নইলে দেশের আরও বড় ক্ষতি হবে।
একা রাষ্ট্রপতি তাদের অনেক বোঝালেন। এইভাবে হার স্বীকার করলে পেরুর আস্পর্ধা ক্রমশ বেড়েই যাবে। আজ গুয়াকুইল বন্দর যারা চেয়েছে, কাল তারা সমস্ত রাজ্যোত্তরটাই যে চাইবে না তাকে বলতে পারে। তাছাড়া এ অন্যায় সহ্য করার চেয়ে প্রাণ দেওয়া ঢের ভালো। কিন্তু মন্ত্রিসভার অধিকাংশই তার বিরুদ্ধে। কিছুতেই যখন তাদের বোঝানো গেল না, তখন হঠাৎ রাষ্ট্রপতি সকলকে ঘোষণার দ্বারা চমকে দিলেন। মন্ত্রীরা যদি তার কথায় না সায় দেন, তিনি তাহলে সমস্ত সভা ভেঙে দেবেন। যুদ্ধের সময় এরকম ভাঙবার ক্ষমতা তার আছে। সমস্ত সভা নিস্তব্ধ, স্তম্ভিত। একজন অনেকক্ষণ বাদে মৃদু স্বরে জিজ্ঞাসা করলেন, আপনি তাহলে এখন কি করতে বলেন? আর সৈন্য সংগ্রহ, যুদ্ধের ব্যয়ের জন্য অতিরিক্ত কর আদায়? আমি সেসব কিচ্ছু বলি না। শুধু গুয়াকুইল বন্দর ছাড়তে অস্বীকার করে আমরা কটোপ্যাক্সির আশপাশের পাহাড়ের জঙ্গলে আগুন লাগাবো। পাহাড়ে আগুন লাগাবেন? খানিকক্ষণ স্তম্ভিত হয়ে থেকে হঠাৎ সমস্ত সভার লোক হেসে উঠল। রাষ্ট্রপতির মাথা নিশ্চয়ই খারাপ হয়ে গেছে। একজন বলল, আপনি বলছেন কি? আমি ঠিকই বলছি। আমাদের শুধু আত্মরক্ষা না, পেরুর অত্যাচারের প্রতিশোধ নেওয়ার একমাত্র উপায় পাহাড়ের জঙ্গলে আগুন লাগানো। আজ এই মুহূর্তেই আমার বন্ধু এই আলেপ্পো গোভানির নেতৃত্বে একটি সৈন্যবাহিনীকে পাহাড়ের জঙ্গলে আগুন লাগাবার জন্য পাঠানো হবে। সভাসদেরা একথার পর বিস্ময়ে হতবুদ্ধি হয়ে বিদায় নিলে। রাষ্ট্রপতির যে মাথা খারাপ হয়েছে এবং তাকে যে পদ থেকে সরানো দরকার, এ বিষয়ে তারা সকলেই একমত। কিন্তু রাষ্ট্রপতিকে তো আর মুখে কথায় পাগল বলে দূর করে দেওয়া যায় না। তার জন্য আয়োজন চাই। তাঁরা সেই আয়োজনই করার সংকল্প করলেন। তারপর একদিন গেল, দুদিন গেল। ইকুয়েডরে ভয়ানক অশান্তি। রাষ্ট্রপতির বিরুদ্ধে মন্ত্রীরা দেশের লোককে এত উস্কে দিয়েছেন যে একটা অন্তর্বিপ্লব যে কোনো মুহূর্তে ঘটতে পারে। এদিকে গুয়াকুইল বন্দর যায়। পেরুর আকাশ বাহিনী অবিরাম বোমাবর্ষণ করে বন্দর প্রায় গুঁড়িয়ে ফেলেছে। ওদিকে ইকুয়েডরের সেনারা গোভানির নেতৃত্বে পাহাড়ের জঙ্গলে আগুন দিচ্ছে। তৃতীয় দিন অধিকাংশ মন্ত্রী রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দাখিল করলেন। তাঁরা রাজ্যের নতুন নির্বাচনের পক্ষপাতী। কুইটো নগরের অবস্থা ঠিক ঝড়ের আগে আকাশের মতো। বিপ্লব আসন্ন। বিকেলবেলা সশস্ত্র একদল নাগরিক চলল রাষ্ট্রপতির প্রাসাদের দিকে। তাকে হয় পদত্যাগ করতে হবে, নয় বন্দী হতে হবে। নাগরিকেরা প্রাসাদের দরজায় গিয়ে হানা দিয়েছে। রাষ্ট্রপতি দেখা করার জন্য আসছেন শোনা গেছে। এমন সময় একই ব্যাপার, হঠাৎ নির্মেঘ আকাশে অকাল সন্ধ্যা হলো কেমন করে? নাগরিকদের একজন নেতা জানলা দিয়ে তাকিয়ে বললেন, হঠাৎ অন্ধকার হলো কেন? বুঝতে পারছি না তো। সেই মুহূর্তে সামনের দরজা দিয়ে ঘরে ঢুকে রাষ্ট্রপতি বললেন, ও সাধারণ অন্ধকার নয়। আকাশ অন্ধকার করে আমাদের গোপন বাহিনী চলেছে পেরুকে শিক্ষা দিতে। সবিস্ময়ে সবাই বলল, তার মানে? তার মাইনে বাইরে গিয়ে দেখবেন চলুন, বলে রাষ্ট্রপতি পথ দেখিয়ে সবাইকে বাইরে নিয়ে গেলেন। তখন পশ্চিম আকাশের দিকে তাকিয়ে সমস্ত নাগরিক একেবারে অবাক। সূর্যকে একেবারে আড়াল করে কালো ঝড়ের মেঘের মতো চলেছে পঙ্গপালের বাহিনী দক্ষিণ দিকে। তাদের সম্মিলিত পাখার শব্দে সমস্ত আকাশ গম গম করছে। সেই দিকে তাকিয়ে রাষ্ট্রপতি বললেন, সৈন্য দিয়ে আর আমাদের যুদ্ধ করতে হবে না। ওরাই আমাদের হয়ে সমস্ত পেরু 7 দিনে শ্মশান করে দেবে। রাষ্ট্রপতির কথা যে মিথ্যে নয়, ইতিহাসেই তার সাক্ষী রয়েছে। পঙ্গপাল বাহিনী পেরুর ওপর দিয়ে প্রবল ঝড়ের মতো বয়ে গিয়েছিল সেবার।
ধাতু আর পাথর ছাড়া কিছুই তারা নষ্ট করতে বাকি রাখেনি বললেই হয়। প্রথম কয়েকদিন পঙ্গপালের উৎপাত সত্ত্বেও পেরু যুদ্ধ করবার চেষ্টা করেছিল, কিন্তু ক্রমেই তা অসম্ভব হয়ে উঠল। পঙ্গপালের রাশের ভেতর পড়ে শুধু যে এরোপ্লেন অচল হলো তা নয়, ধীরে ধীরে যুদ্ধের রসদ গেল উবে। শেষকালে সমস্ত দেশের খাদ্যের টান পড়ল। তারপরেই দেখা দিল দুর্ভিক্ষ। গুয়াকুইল নেবে কি? নিজের দেশ সামলাতেই পেরুর তখন প্রাণান্ত। 10 বছরের পেরু এ ধাক্কা সামলাতে পারেনি। পৃথিবীর ইতিহাসে এমন উপায়ে যুদ্ধ জয় করা আর কোনো দেশ করেনি, এবং এই উপায় উদ্ভাবিত হয়েছিল পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ব্যাকুল এক যুবকের মাথায়। আলেপ্পো গোবানি আন্ডিজের জঙ্গলে ঘুরতে ঘুরতে পঙ্গপালের এক বিশাল উপনিবেশ দেখতে পায়। সেই উপনিবেশে তখন শিশু পঙ্গপালেরা সবে লাফিয়ে বেড়াবার মতো বড় হয়েছে। এই উপনিবেশ পরে দেশের এমন কাজে লাগবে অবশ্য তখন সে ভাবেনি, কিন্তু পিতৃহত্যার প্রতিশোধের উপায় ভাবতে ভাবতে এই পঙ্গপাল বাহিনীকে কাজে লাগাবার কথা তার মনে আসে। উপনিবেশের উত্তরবনে জঙ্গলে আগুন লাগিয়ে দিয়ে পঙ্গপালকে দক্ষিণ দিকে চালিয়ে দেওয়ার কৌশলও তাঁরই উদ্ভাবন। শেষ হলো প্রেমেন্দ্র মিত্রের গোপন বাহিনী। কেমন লাগলো গল্পটা? খুব ইন্সপায়ারিং না? আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। গল্পটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করে অন্যদের শোনার সুযোগ করে দিও। চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল বাটনটা প্রেস করতে ভুলো না যেন। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে এরকমই সব অসাধারণ গল্প নিয়ে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে টিউন টু লেটস ডু গল্প।